This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 21শে জুলাই ধর্মতলার মোড়ে জনপ্লাবন দেখেছে বাংলার রাজনীতি, কিন্তু তবু শাসক দলে বেশ কিছু অস্বস্তি যা কিন্তু থামছে না। এমনই এক অস্বস্তির নাম ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এই মুহূর্তে হুমায়ুন কবির আমাদের সঙ্গে। কিছুদিন আগে আপনি জেলায় একটা বক্তব্য রেখেছেন যে 15ই আগস্টের পর বিভিন্ন বিধানসভায় আপনি খেলতে নেমে যাবেন। আপনি একটা সময়সীমা বেঁধে দিচ্ছেন 15ই আগস্ট। কেন এমন সময়সীমা বাঁধছেন? তারপর আপনি কি করবেন, কি প্ল্যান? আপনার প্রথম বক্তব্য আমি খণ্ডন করছি, কারণ আমি দলের জন্য অস্বস্তি হই, এটা আমি মনে প্রাণে চাই না। কিন্তু আমার 1982 সাল থেকে 2012 সাল অবধি আমি জাতীয় কংগ্রেস করেছি। দীর্ঘ 30 বছর রাজনৈতিক জীবনে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন পদে বিলং করেছি, বিভিন্ন আন্দোলনের সাক্ষী থেকেছি, বিভিন্ন মানুষের উন্নয়নের সাক্ষী থেকেছি। সিপিএমের এই সরকারের টাইমে যে ধরনের আন্দোলন করে প্রশাসনের কাছে গুরুত্ব আদায় করেছি, সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায় করেছি, মিথ্যা মামলা দিয়েছে সেটাকে আন্দোলনের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে ক্লিন চিটও পেয়েছি। কিন্তু 2012 সালে মুকুল রায় আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে আসেন। তখন আমি কংগ্রেস দলের রানিং বিধায়ক। 18 মাসের মাথায় সেই বিধায়ক পদ রিজাইন দিয়ে আমি তৃণমূলে সামিল হই 20 নভেম্বর 2012। তারপর থেকে দেখেছি এই দলে রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে অত্যন্ত স্নেহ করেন। এখন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও আমার কোনো অভিযোগ নেই, বা তিনারাও আমাকে যথেষ্ট গুরুত্ব দেন। কিন্তু সমস্যা আমার অন্য জায়গায়, সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে আজকের দিনে দুটো সাংগঠনিক জেলা ভাগ হয়েছে। একদিকে খলিলুর রহমান, সেও রাজনীতিতে নবাগত, 18 সালে দলে এসে 19 সালে এমপি হয়ে গেছে। তারপরে তাদের যথেষ্টই ক্ষমতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা, শাসক দলের ক্ষমতা, তারা বিভিন্নভাবে ভোগ করছে। প্রকৃত গ্রাসরুটের মানুষরা তার কোনো সফলতা পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে যে উন্নয়ন করছেন সেগুলো তো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, যে কর্মযোগ্য, সেটার থেকে কোনো তারা ব্যতিক্রম কিছু নাই। কিন্তু একদিকে জনপ্রতিনিধি হিসাবে আমি 2021-এ যে তৃণমূলের বিধায়ক হিসাবে আমার নিজের হোম সিট থেকে আমাকে নেত্রী 69 ভরতপুরে পাঠিয়েছিল। তখন নির্বাচিত হতে গিয়ে যে প্রতিবন্ধকতা বা যে জেলার নেতাদের, তৎকালীন জেলার নেতা আবু তাহের খান, তৎকালীন ব্লকের যারা নেতা ছিল, তারা যেভাবে আমার বিরোধিতা করেছিল, আমি মনে করি আমার বিরোধিতা করা মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা। তো তবুও আমি সেটাকে অতিক্রম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকের সম্মান রক্ষা করে আমি কিন্তু 43,383 ভোটের মার্জিনে জিতেছি। এখন কাদের নিয়ে সমস্যা? সমস্যা আমার পাশের সিট, জেলার বর্তমান যে সভাপতি আছে, আগে যারা সভাপতি ছিল তারাও আমার সঙ্গে নন কোঅপারেশন করেছে, কোনো রাজনৈতিক আলোচনা করে না, কোনো গুরুত্ব আমি সেখানে পাই না, আমার বিধানসভার ক্ষেত্রেও পাই না। সার্বিক আমি যেখানে বসবাস করি দীর্ঘদিন ধরে, 62 বছর ধরে যেখানে জন্মেছি, আবার রেজিনগর, সেই রেজিনগর বিধানসভা আগে ছিল না। 2009 সালের ডিলিমিনেশনে জন্ম হয়, প্রথম বিধায়ক আমি হই। অথচ কি অদ্ভুত বিষয়, আমার কি ভাগ্যলিপি যে আমি মুর্শিদাবাদ জেলায় আমাদের থেকে যারা অনেক জুনিয়র রাজনীতিতে, কি খলিলুর রহমান আর কি আপনার অপূর্ব সরকার,
তারা কেউ কাঁদি কেন্দ্রিক রাজনীতি করত, কাঁদির বাইরে তাদের কোনো অস্তিত্ব ছিল না। অথচ আমরা দীর্ঘদিন ধরে জেলার রাজনীতিতে কখনো অতীশবাবু, কাঁদির রাজাবাবু অতীশ সিনহা, কখনো অধীর রঞ্জন চৌধুরী 99 এমপি হওয়ার পর 2001 সাল থেকে 2012 সাল পর্যন্ত আমরা বিভিন্ন সময়ে, সেই সময় আমাদের জেলার 2004 সালে প্রণববাবু এমপি হয়েছিলেন, তিনি ভারতবর্ষের একজন ফিগার। তিনার মতো লোক জেলায় গেলে আমরা খবর পেতাম, জেলার নেতারাও খবর দিতেন, অধীরবাবুরাও খবর দিতেন, আবার প্রণববাবুর ডাইরেক্ট লোকরা আমাদেরকে মেসেজ দিতেন। কিন্তু এই দলে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত জানি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট দায়িত্ব পালন করে জানি, তা নিয়ে আমি তাদের অভিযোগ নেই। কিন্তু এই ফিয়াদ হাকিম, এই যে অপূর্ব সরকার খলিলুর রহমানদের নেতৃত্বে রেখেছে, তারা ওদের জমিদারি মনে করে। তারা আমার মতো একটা লোককেও, ফিয়াদ হাকিম গেলেও আমি জানতে পারি না, বা জেলায় কোথায় কি উন্নয়ন হচ্ছে। গত মে মাসের 5 তারিখে দিদি গিয়েছিলেন, দিদি মুর্শিদাবাদ জেলার কিছু সমস্যা নিয়ে, কিছু উন্নয়নের স্কিম নিয়ে 5ই মে 2025 গেছিলেন। 5 তারিখে, হ্যাঁ, সেখানে ডাক পেয়েছিলাম। তারপরে কি অবহেলা যে বহরমপুরে তিনি হেলিপ্যাডে নামছেন, তো বহরমপুরে আমরা তার আগের দিনে খবর পেয়েছি, গিয়ে বসে আছি, খলিলুর রহমান নেই বহরমপুরে প্রেজেন্ট, তার নাম 1 নম্বরে হেলিপ্যাডে যাওয়ার জন্য। আর আমাদের মতো এতদিনকার রাজনীতির বয়স আমার 43 বছর, অথচ আমরা সেখানে হেলিপ্যাডে নেত্রীকে রিসিভ করতে যাব, সেখানে আমাদের নাম নেই। কেন এমন অবহেলা কেন হচ্ছে? আপনি একটু মানে সবসময় মানে ঠোঁটকাটা সবসময় বলে ফেলেন বলে সবার বিরাগভাজন হয়েছে? ওটাই বলতে পারেন যে ঠোঁটকাটা বলে ফেলি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এত তো ওদের মতো আধিকারিকদের ওয়েল মারি না। যে নাম সেখানে লিস্ট করে দেয় যে জেলা শাসক, সে জেলা শাসককে যখন জিজ্ঞেস করছি যে খলিলুর নেই, তার নাম 1 নম্বরে, আর আমরা এখানে প্রেজেন্ট আছি, আমাদের হেলিপ্যাডে যাওয়ার যোগ্যতা নেই, তো বলছে আমি জানি না। আমাদের কে জানে? তখন বলছে সিএমএস সিকিউরিটি অফিসাররা জানে। আলাম সিকিউরিটি অফিসারদের নামটা দিয়েছে কে? খলিলুর রহমান এখানে প্রেজেন্ট নেই, তার নামটা 1 নম্বরে। তারপরে আকরুজ্জামান মন্ত্রী, তার নাম 2 নম্বরে। 3 নম্বরে আবু তাহের খান এমপি মুর্শিদাবাদ। 4 নম্বরে অপূর্ব সরকার। 5 নম্বরে সভাধিপতি রুবিয়া সুলতানা। তাহলে 5 জন তারা যাবে হেলিপ্যাড। আর আমরা কি ওখানে ওই হোমগার্ডদের সাথে সিভিক ভলেন্টিয়ার আর এএসআই সাব ইন্সপেক্টররা যেটা ওখানে আইন শৃঙ্খলার জন্য ডিউটি করতে গেছে, তাদের কাছে দাঁড়িয়ে থাকা আমাদের রাজনীতির? এটা একটা কথা বোঝা গেল যে নেত্রী বা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনার ক্ষোভ নেই, কিন্তু জেলা স্তরে স্থানীয় নেতাদের ওপরে আপনার যথেষ্ট পরিমাণে ক্ষোভ জন্মেছে, এবং সেটা অনেক দিনের। আপনি 15ই অগস্টের সময়সীমার কথা কেন বলছেন? আমি এই কারণেই বলছি, গত 5ই মে যখন দিদি গিয়েছিলেন, সেদিনকে দিদি নিজে বলে এসেছিলেন, সেখানে চিফ সেক্রেটারি ছিলেন, সেখানে ডিএম ছিলেন, পুলিশের ডিজিপি ছিলেন, জেলার এমপি এমএলএরা সবাই ছিলেন। দিদি বলে এসেছিলেন যে মুর্শিদাবাদ জেলাটা পর্যালোচনা করে চালানোর জন্য 10 জনের একটা কমিটি করে দেওয়া হবে, এবং অপূর্ব সরকারকে আমার সামনে বলেছিলেন, জেলা শাসকের সামনে বলেছিলেন যে তোমরা 10 জনের একটা কমিটি করে নেবে, এই জেলাটা চালাবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 5ই মে বলে আসলেন, 6 তারিখে তিনি আবার শামশেরগঞ্জে গেলেন, সুতিতে গিয়ে মিটিং করে চলে আসলেন। তাহলে আজ জুলাই মাসের ক তারিখ? 23 তারিখ। অদ্যাবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে আসা কথাটাও জেলার নেতারা কোনো গুরুত্ব দিয়ে ভাবে না বা চিন্তা ভাবনার মধ্যে রাখে না। তারা শুধু পোস্টালের ভূমিকায় আমাদের কাছে মেসেজ পাঠিয়ে দেয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেয়, আমাদেরকে তাদের কথার নির্দেশ মতো চলতে হবে। এটা আমি আর পারছি না, ক্লান্ত হয়ে গেছি। তার জন্য বলেছি যে নেতৃত্ব বলে আসার পরেও যখন তাদের এত দুঃসাহস তারা দেখায়, তাহলে আমার কথা হচ্ছে যে তারা দায়িত্বে আছে, দল তাদের উপর আস্থা রেখেছে, ভরসা রেখেছে,
একদিকে খলিলুর রহমান আর একদিকে অপূর্ব সরকার, ওদিকে চেয়ারম্যান জাকির, তারও সেরকম করে কোনো শারীরিক অসুস্থতার জন্যই বলুন আর যে কোনো কারণে বলুন আজকে সেরকম নেই। আমাদের এদিকে রবিউল আলম চৌধুরী ছিল, তাকে সরিয়ে অপূর্ব সরকারকে আবার পুনরায় সভাপতি ডিক্লেয়ার করেছে, আর তার জায়গায় রবিউলের জায়গায় ওখানে নিয়ামত হাজিকে করেছে। সেখানেও দেখুন এই জেলার নেতাদের প্রশ্রয়ে নিয়ামত হাজির বিরুদ্ধেও কাটি করছে, অর্থাৎ পিছন থেকে কলকাটি নাড়ছে। আর আমার বিধানসভায় তো আমার ভাগ্যলিপি এটা হয়েছে যে 2021 সালে নির্বাচিত হওয়ার পর 2023 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু হয়েছে। সর্বোচ্চ নেতৃত্বকে বলেও আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাহলে আমি ক্লান্ত হয়ে গেছি। তো আমি দেখি আমার হারানোর কিছু নেই, আমার নতুন করে হারানোর কিছু নেই। তাই আমি তো যে কংগ্রেস ছেড়ে এসেছি, যে বিজেপিতেও 18 মাস গিয়েছিলাম, যে আবার তাদের সাম্প্রদায়িক মনোভাব, মুসলিম বিরোধী মনোভাব, বাংলা থেকে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার যে উচ্চ আকাঙ্ক্ষা, এইসবের প্রতিবাদ করে সেখান থেকেও চলে এসেছি। তাহলে এখন আমি একজন 43 বছর রাজনীতির আমার জীবন, তো আমার এখন কি করা উচিত? আমি সাধারণ মানুষের কাছে আবার যাব। সাধারণ মানুষ আমার পক্ষে কতটা আছে সেটা আগামী দিনে গোটা রাজ্যবাসী দেখবে, যে সাধারণ মানুষকে নিয়ে। কারণ কংগ্রেস আমার কাছে পরীক্ষিত, বিজেপিও আমার কাছে পরীক্ষিত। কাজেই আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্ট সরকারের পুরো চক্ষুশূল হয়ে আমি 30 বছর তাদের বিরুদ্ধে রাজনীতি করেছি। তাহলে আমার বাকি থাকে কোথায়? যে আমাকে একটা নতুন দল গঠন করতে হবে, আমাদের জেলার মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করা, এবং মানুষ যারা অবহেলিত, তৃণমূলকে ভোট দেয়, তৃণমূলের 20টা MLA জিতায়, তারপরেও তারা আজকে অবহেলিত। তারা এইসব মাতব্বর নেতাদের টিকে খুঁজে পায় না। কেউ 10টায় ঘুমিয়ে উঠে, কেউ সকালে ঘুমিয়ে উঠলেও ব্যবসার কাজে ব্যস্ত থাকে। আর এই রাজ্যের সর্বোচ্চ নেত্রী, তিনি যতটা নরম, তিনি যতটা গ্রাসরুটের মানুষকে সম্মান দেওয়ার কথা রাত দিন ভাবেন, এদের এসব ভাবার দরকার হয় না। এরা আমি একটু থামাচ্ছি, আপনি নিজের আলাদা দল করবেন নাকি কোনো জাতীয় দলের যোগদান করবেন? কোনো দলে যোগদান করব না, আপনাকে তো বলেই দিচ্ছি যে কংগ্রেস আমার কাছে পরীক্ষিত, এবং বিজেপিও আমি 18 মাসের জন্য গেছিলাম 2018 সালে, আবার 2019 সালে চলে এসেছি। 19 সালের লোকসভার ক্যান্ডিডেট ছিলাম, তারপরে চলে এসেছি। তো সেই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমাকে তো টিকে থাকতে হবে। আমার যারা হিতাকাঙ্ক্ষী বা আমি যাদেরকে নিয়ে রাজনীতির ময়দানে টিকে আছি, একটা গ্রামগঞ্জে একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, যে মানুষের যেখানে চাষ করতে গেলে যেটা শক্ত বলদ দরকার, সেই বলদ আমরা আছি, সেই বলদদের কোনো গুরুত্ব না দিয়ে ছাগল দিয়ে ধান মারা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। তো সেই বলদদের পক্ষে লোক আছে না ছাগলদের পক্ষে লোক আছে মুর্শিদাবাদ জেলায়, সেটা একবার এনাদেরকে চাক্ষুষ করানোর দরকার আছে। আপনি নিজের দল করে মুর্শিদাবাদে আপনি নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন? সময় কথা বলবে। প্রথম কথা হচ্ছে, আমি এত বড়াই বা অহমিকা করতে চাই না। আমি শুধু দলটা যেটা করব সেটা শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক করব না। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, পাশে নদিয়ার একটা অংশ, এক কথায় 50টা 52টা বিধানসভা সিট নিয়ে আমি দলটা করব। আপনি কি তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক ভাঙতে চাইছেন? মুসলিম ভোট ভাঙতে চাইছি না। তৃণমূল কংগ্রেসের নেত্রী ক্ষমতায় আসবে, নেত্রী 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন,
কিন্তু আমি নেত্রীকে এটা অবগত করানোর জন্য আমি দলটা করব যে আমি নেত্রীর, আমার মতন লোকের, আমরা যারা জিতে আসব তাদের মতো লোকের দরকার হবে না। নেত্রী একাই 100, কিন্তু নেত্রীর ক্ষমতা রেখেই কিছু, আগেই বললাম ছাগল দিয়ে যে ধান মারা হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, সেই সব জায়গার যোগ্য ভোটাররা যাতে যোগ্য সম্মান পায় নেত্রীর কাছে, তার উন্নয়নের ঠিকমতো ইচ্ছা পায় বা অংশ পায়, সেটা মানে তাদের দাবিকে অগ্রাধিকার দেওয়ার জন্যই আমি এটা করব। আপনি যে জায়গাগুলো বলছেন, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর এবং নদিয়া, এই সবটাই হচ্ছে সংখ্যালঘু প্রধান, বাংলার সংখ্যালঘু প্রধান জায়গা, এবং আপনি নিজেও একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় একজন মুখ, নানা সমাজসেবামূলক কাজ করেন ইত্যাদি। তো সহজেই তো অনুমান করা যাচ্ছে যে আপনি যে সংখ্যালঘু ভোট ব্যাংকে শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা আধিপত্য আছে, আপনি যদি বলেন নতুন দল করে আমি ওইসব জায়গায় 50টা সিটে লড়বো, তা আপনি কার ভোট ভাগ করবেন? আপনি তো তৃণমূল কংগ্রেসেরই ভোটটা ডিস্টার্ব করবেন। কোনো তৃণমূল ভোটে ডিস্টার্ব করব না। ডিস্টার্বটা আমি এটাই করব যে মানুষ বিকল্প খুঁজছে, এই যারা বিকল্প, তৃণমূল কংগ্রেসের বিকল্প, তৃণমূল কংগ্রেসের বিকল্প খোঁজেনি। মুর্শিদাবাদ জেলায়, মালদা জেলায়, নদিয়া, উত্তর দিনাজপুর জেলায় যে সকল নেতৃত্বরা নেতৃত্ব দিচ্ছে তাদের বিকল্প খুঁজছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার একমাত্র নেত্রী, যার বিকল্প নেই, ভবিষ্যতেও থাকবে না। মানে আপনি কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন এবং আপনি আপনার নতুন দলে, কথার কথা নতুন দলে আপনি জিতে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন, তার হাতকে শক্তিশালী করব, তাহলে দেখা যাবে যে রিস্ক নেবে কেন? কেন হুমায়ুন কবিরের দলকে ভোট দিতে যাবে? তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই দেবে। কেন নেবে না? তো দিয়েছিল তো সাগর দিঘিতে বাইরানকে, সে তো আবার জিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছে। এই তো ভাঙড়ে দিয়েছিল তো নওশাদ সিদ্দিকীকে। তো নওশাদ সিদ্দিকী যে গুরুত্বটা আমাদের দলের নেতৃত্বর কাছে পায় বা তার বক্তব্য মানুষ যেভাবে শোনে, তো আমরা তো গ্রাসরুটে থাকি, আমাদেরকে প্রতিনিয়ত বলছি নিজেকে আরেকবার প্রমাণ দিতে চাইছি। অবশ্যই, কারণ এটা যে ভুল হচ্ছে বা মানুষের প্রকৃত যে রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখার জন্য যে বিপুল সমর্থন, মুর্শিদাবাদ জেলায় 20টা বিধায়ক, স্বাধীনতার পর 1952 সালের পর কোনো দল, রাজনৈতিক দল, 34 বছরের বামপন্থীরাও কোনোদিন এককভাবে এত সিট পায়নি, 11 হাইয়েস্ট পেয়েছে। আর এই দল 22-এর মধ্যে 20, 12-র মধ্যে মালদাতে 8, কংগ্রেস শূন্য, মুর্শিদাবাদে কংগ্রেস শূন্য, উত্তর দিনাজপুরেও ভালো রেজাল্ট করেছে দিদি। তাহলে সেই সব জেলার মানুষ ভোট দেওয়ার পর যারা ভোট দেয় না তারাও যে সুবিধা পাবে, আর যারা ভোট দিয়ে তৃণমূলের প্রতীকে ভোট দিয়ে বিধায়ক দিয়েছে এত সংখ্যা, তারাও সেই হারে এই সুবিধাটা পাবে। তাদের কোনো অ্যাডভান্টেজ থাকবে না। একটা জেলায় কোনো ইম্পর্টেন্ট দপ্তরের চেয়ারম্যান নেই। আপনি কি চাইছেন, আপনি কি কংগ্রেসকে আরো শূন্য করতে চাইছেন? মানে যাতে কংগ্রেস ওই জেলাগুলোতে কোনো সম্ভাবনাময় জায়গা তৈরি করতে না পারে, আপনি যদি একটা দল করে, সে তো একই ভোট ব্যাংককে টার্গেট করা হচ্ছে না, তো ফলে আপনি আপনার টার্গেটটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তো তৃণমূলকে ভোট দেবে যারা ভোট দেওয়ার, আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন সহ্য করতে পারছে না বা বিকল্প ভাবছে, অধীরকে ভাবছে বা সিপিএমকে ভাবছে, ও মানে গত 24-এর ইলেকশনে মুর্শিদাবাদ জেলার কয়েকটা সিটে কোথাও সেলিম সাহেব 850 ভোটে লিড পেয়েছে, কোথাও 18,000 ভোটে কংগ্রেস লিড পেয়েছে, কোথাও 49,000 ভোটে কংগ্রেস লিড পেয়েছে, কোথাও 19,000 ভোটে কংগ্রেস লিড পেয়েছে, কোথাও 3,000 ভোটে বিজেপি লিড পেয়েছে, কোথাও 6,000 ভোটে বিজেপি লিড পেয়েছে। আমি এই সব ভোটারদের কাছে একটা মেসেজ দিতে চাই যে এই সৈন্যতে যারা আছে তাদেরকে ভোট দিয়ে তারা সাগর দিঘির মতো ভোট পেয়ে আবার তারা ওই ঘুরে ফিরে তৃণমূলে আসবে, হাত শক্তিশালী করবে। তাহলে আমাদের ভোটটা দিলে আমরা সেই নেত্রীর কাছেই যাব, কিন্তু
গ্রাসরুটের মানুষদের ভোট দেওয়ার পরে তাদের যে সঠিক উন্নয়নের ক্ষেত্রে যে তারা বাধা পাচ্ছে, একটাই কারণে জেলার নেতাদের স্বার্থন্বেষী মনোভাবের জন্য তারা কিন্তু ধরুন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা বিরুদ্ধ মনোভাব পোষণ করছে তারাই তো বাম কংগ্রেসকে ভোটটা দিয়েছিলেন। তো আপনি যদি বলেন নেত্রীরই হাত ধরবেন, তাহলে আপনাকে কেন ভোট দিতে যাবেন তারা? আরে তৃণমূলের বিরোধী হয়েছে, হ্যাঁ, তা তারা কেন দিতে যাবে না? কারণ তাদের কাছে তো সেলিম সাহেবদের আর অধীর চৌধুরীদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তাহলে তারা ভোটটা দেবে কোথায়? কি করে প্রমাণিত হলো যে বিশ্বাস? প্রমাণ তো অবশ্যই হয়েছে, আপনি দেখলেন না লোক, হ্যাঁ বিধানসভা তো এখনো হয়নি। হয়নি, কিন্তু আপনি দেখবেন লোকসভাতে যে ট্রায়াল, তা সেখানকার যে রেজাল্ট, সেলিম সাহেব রাজ্য সম্পাদক, সে মুর্শিদাবাদে লড়তে গিয়ে একটা লোক আবু তাহের খান তার কাছে হেরে আসলেন। যে একদিনও পলিটিক্যাল কোনো মাটিতে যার সঙ্গে কোনো সম্পর্ক নাই, সেই ইউসুফ পাঠানের কাছে 5 বারের সাংসদ অধীর চৌধুরী হারলেন। তিনি এখন একটাই গান গাইছে, যে কোনো সাংবাদিক সম্মেলনে তিনি একটাই গান গাইছেন যে হুমায়ুন কবির কমনওয়েলথ খেলা খেলে আমাকে হারিয়ে দিয়েছে। তা আমি সেইটা হুমায়ুন কবির প্রমাণ করতে চাই যে হুমায়ুন কবির কোনো কমনওয়েলথ খেলা খেলে তোমাকে হারায়নি। তোমার সঙ্গ মানুষ ত্যাগ করছে, তোমাকে অপ্রাসঙ্গিক ভেবেছে, কারণ 25 বছরের সাংসদ হয়ে তুমি শুধু তাদের সাথে ভোটই নিয়েছো, দাওনি কিছু, তাই তোমার এই অবস্থা হয়েছে। তাহলে আগামী দিনে আমি সেটাকে প্রমাণ করব যে হুমায়ুন কবিরের 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে হুমায়ুন কবিরের জনসংযোগ আছে। মুর্শিদাবাদ জেলার মানুষ আজকের দিনে যে কোনো রাজনৈতিক কথাবার্তা, একসময় অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলার যা কথা বলতো সেটাই মানুষ শুনতো, ধীরে ধীরে এমন অবস্থায় এসছে আজকে যে কোনো আপনাদের সাংবাদিক মহলকে জিজ্ঞেস করুন মুর্শিদাবাদ জেলার স্বার্থ নিয়ে বা তাদের উন্নয়ন নিয়ে বা তাদের যে কোনো বিষয় নিয়ে আমি মুখ খুললে আমি যে সমর্থন পাই বা আমার যা শেয়ার হয়, আমার যা সমর্থক থাকে, ধারে কাছে কোনো নেতা নেই। আপনি ভালো করে যাচাই করে নেন, গুগল সার্চ করেন, সব কিছুতে করেন। একটা কথা বলি, ফুরফুরা শরীফ দরবারের যাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণবঙ্গের একটা বড় অঞ্চলে যাদের প্রচুর অনুগামী আছে, সেই পরিবারের পীরজাদা দল করে কিন্তু একজন বিধায়ক হয়েছে, সার্বিকভাবে কিন্তু ব্যর্থ হয়েছেন, মানে দলগতভাবে তেমনভাবে কিছু হয়নি। এইসব এক্সপেরিমেন্ট করতে গিয়ে মানে নিজের রাজনৈতিক ক্যারিয়ার ডুবিয়ে দেবেন না তো? আমার ক্যারিয়ার নিয়ে আমি কোনো চিন্তিতও নই, এবং আমি মনে করি আমার প্রচণ্ড আত্মবিশ্বাস রয়েছে যে আমি 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালের 20 মে মুখ্যমন্ত্রী হয়েছিল। 2016 সালে এই যে এখন লিডার অফ দ্য অপোজিশন, যিনি হিন্দু 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 করছেন, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসাবে জেলা, যে 3টে জেলার কথা বললাম, এই মালদা, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদকে তিনি শাসন করতেন এমপি হিসাবে। তারপরে 16 নির্বাচনে তিনি বুঝালেন যে হুমায়ুন কবিরকে টিকিট দেওয়ার দরকার নেই। কেন বললেন? কারণ হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে অত তেল মারত না। হুমায়ুন কবির তার স্বাধীনচেতা মনোভাব নিয়ে সেই জেলায় দল করত। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী বুঝালো যে হুমায়ুন কবিরকে যদি টিকিট না দেন তাহলে 22-এর মধ্যে 12টা তৃণমূলকে জিতবে আর বাকি সিট কংগ্রেস সিপিএম জিতবে। আর যদি হুমায়ুন কবিরকে টিকিট দেন তাহলে হুমায়ুন কবির সহ 4টে জিতবে। তো দিদি দেখলো যে 22-এর ভিতরে হুমায়ুন কবিরকে বসিয়ে দিলে বা মাইনাস করলে 12টা যদি জিতে, তাহলে হুমায়ুন কবিরকে নিয়ে 4টে জিতানোর কি দরকার? দিলেন না। তারপরে যেদিন টিকিট ডিক্লেয়ার হয়ে গেল, ইলেকশন কমিশনের শিডিউল ডিক্লেয়ার হয়ে গেল, আমি কলকাতা থেকে বাড়ি গেলাম, গিয়ে জনগণের কাছে বসলাম। জনগণ আমাকে বলল, আপনাকে দল যখন এখান থেকে আপনি রিজাইন দিয়ে দলে আসলেন আর আপনাকে টিকিট দিল না, তা আপনি নির্দলে দাঁড়িয়ে যান। আমি দাঁড়িয়েছিলাম। এই দলের প্রার্থী 3 নম্বর হয়েছিল, শুধু 3 নম্বর না, সিকিউরিটি ফরফিট হয়েছিল। সিকিউরিটি ফরফিট, সিদ্দিকা বেগম তার নাম, এই জোড়া ফুলের প্রার্থী।
আর আমার চিহ্ন ছিল এই টেবিল। আমি ৭৪,২১০ ভোট পেয়েছিলাম। আর এই যে রবিউল আলম চৌধুরী কদিন আগে চেয়ারম্যান ছিল, রেজিনগরের এমএলএ হয়েছিল, আমাকে হারিয়ে মাত্র ৫,০০০ ভোটে হারিয়ে তিনি কংগ্রেস সিপিএমের জোটের প্রার্থী বলে আমি টেবিল চিহ্ন নিয়ে জিততে আমি ৫,০০০ ভোটে হেরেছিলাম। কাজে হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার মানুষের সঙ্গে তার নারীর টান আছে, সে মানুষের জন্য কাজ করে। সকাল থেকে রাত্রি অবধি হুমায়ুন কবিরের বাড়িতে যে হুমায়ুন কবিরকে ভোট দেয় সেও আসে, যারা হুমায়ুন কবিরকে পিছনে ভোট দেয় না, গালি দেয়, তারাও তাদের কোনো বিপদ আপদে হুমায়ুন কবিরের বাড়িতে আসে এবং কেউ কোনো সাহায্য বা কোনো হেল্প ছাড়াই কেউ হতাশাগ্রস্ত হয়ে ফেরত যায় না। সেই আত্মবিশ্বাস থেকে আমি বলছি মুর্শিদাবাদের মানুষের সঙ্গে যে যাদের নেতা বানিয়ে রাখছে তাদের কতটা জনসংযোগ আছে 2024-এর ভোটেই প্রমাণ নেন না। এই যে অপূর্ব সরকার পুনরায় সভাপতি হলেন, ইনি যে ওয়ার্ডে কাউন্সিলর সেই ওয়ার্ডে 2024-এ তৃণমূলের রেজাল্ট দেখুন, থার্ড। প্রথমকে অধীর চৌধুরী, সেকেন্ডকে নির্মল সাহা বিজেপির প্রার্থী পদ্মফুলের প্রতীকে, আর থার্ড হয়েছে এই অপূর্ব সরকার। সে পুরস্কৃত হবে, সে সেখানে নেতৃত্বে থাকবে। আর আমি আমার বুথে 1400 ভোট ছিল, 1200 পোল করে দিয়েছি, 1200-র ভিতরে 1100 তৃণমূলের প্রার্থীকে দিয়েছি, আমরা তিরস্কৃত হব। নতুন দলের কি নাম রাখবেন? সেটা তো ইলেকশন প্রসেস। নবতৃণমূল? না, এরকম কিছু বিষয় শুনে তো তাই মনে হচ্ছে। না, নবফব বিষয় না। আমার জেলার মানুষের অস্তিত্ব রক্ষা করার স্বার্থে, আমার জেলার মানুষদের ন্যায় অধিকার প্রতিষ্ঠিত করার স্বার্থে আমি দলটা করব। হুমায়ুন কবির একেবারে আলটিমেটাম দিচ্ছেন 15ই আগস্টের পরই তিনি তার নতুন দল করতে পারেন। তবে খুব অদ্ভুত ব্যাপার যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার আদৌ কোনো আপত্তি নেই বা তার আদৌ কোনো অশ্রদ্ধার জায়গা নেই। স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজের দল করতে যাচ্ছেন তিনি এবং খুব তাৎপর্যপূর্ণভাবে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর এই সমস্ত সংখ্যালঘু অঞ্চলগুলিতে তিনি প্রার্থী দেবেন প্রায় 50-এর বেশি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই দল করে আদৌ কি সফল হবেন হুমায়ুন কবির, নাকি নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ করবেন, নাকি জিতে এসে নিজেকে প্রমাণ দিয়ে আবার পুনঃপ্রতিষ্ঠা পাবেন, এটা তো সময়ই বলবে। তবে আপাতত বহু বাক্য বোমার পর একটা বড়সড় সিদ্ধান্তে তিনি এসেছেন যে তিনি নিজের দল করবেন, যা বাংলার রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে। ক্যামেরায় কুণাল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।